আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুলিয়ান থিওরাম অর্থাৎ বুলিয়ান উপপাদ্য। এটি প্রথম ক্লাস, যদিও আমি আগে দুটো ক্লাস দিয়েছি, এটা সাউন্ড প্রবলেম ছিল, সে কারণে এই ক্লাসটা আবার নিচ্ছি। তো এটি বেসিক্যালি 2022 সাল পরীক্ষার্থীদের জন্য। তো দেখা যাক আজকে আমরা তোমার জন্য কি কি রেখেছি। তো বুলিয়ান উপপাদ্যের কথা আসলে যে বিষয়টি না বললে নয় সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যুক্তিমূলক অপারেশন হচ্ছে তিনটি বেসিক্যালি, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তো তার মধ্যে বুলিয়ানের সত্যসিদ্ধ আছে, অর্থাৎ বুলিয়ান যোগের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলে সেগুলো যোগের সত্যসিদ্ধ, এবং বুলিয়ান গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে সেগুলো হচ্ছে বুলিয়ানের গুণের ক্ষেত্রে সত্যসিদ্ধ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্যের যে মৌলিক জিনিস আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো মৌলিক জিনিসের মধ্যে তোমার যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণটা বিশেষ ভূমিকা রাখে। যেমন আমি যদি বলি যে এ এবং বি, এ প্লাস বি, একটা চলক বি একটা চলক, দুটা যোগ অপারেশন অর্থাৎ যৌক্তিক যোগের মধ্যে আছে। তো সেক্ষেত্রে এখানে এই যে প্লাসটা আছে, প্লাসটা মানে হচ্ছে যৌক্তিক যোগ। আর যৌক্তিক যোগ যদি কোনো অপারেশন হয়, সেই সব চলকের মধ্যে যদি যে কোনো একটি ওয়ান পাওয়া যায় তার আউটপুট ওয়ান আসে, তাহলে আমরা এটাকে সহজে বলতে পারি যে এই যে যৌক্তিক যোগ আছে এটাকে ওয়ান লাভার। মানে হচ্ছে যে কোনো একটা যদি আউটপুট ইনপুট যদি ওয়ান পাওয়া যায় তাহলে তার আউটপুট হবে ওয়ান। অন্যদিকে যদি আমরা গুণের কথা বলি, যৌক্তিক গুণ, সেক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যৌক্তিক গুণ মানে হচ্ছে অর অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে যেটা হয়, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে তার আউটপুট হবে জিরো, অর্থাৎ আমি এটাকে অন্যভাবে বলতে পারি জিরো লাভার। আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি তাহলে আমরা বুলিয়ানের মৌলিক উপপাদ্য থেকে শুরু করে বাকি উপপাদ্যগুলো এবং এর যে গাণিতিক সমাধান আছে আমরা সেগুলো সহজে করতে পারবো। তো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে বুলিয়ানের যে মৌলিক উপপাদ্যগুলো আছে অর্থাৎ বেসিক থিওরাম, আমরা বেসিক থিওরাম নিয়ে কথা বলবো, যেগুলোকে মৌলিক উপপাদ্য বলছে। তো আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এই যে এই কনসেপ্টটি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। তো আমরা এক নাম্বার যদি থিওরামের কথা বলি, এক নাম্বার থিওরামের ক্ষেত্রে যেটি হবে লাইক এ প্লাস জিরো ইকুয়াল টু কত হবে। আমরা জানি যে প্লাস হচ্ছে অর্থাৎ যৌক্তিক যোগ হচ্ছে ওয়ান লাভার। তো যে ওয়ানকে পছন্দ করে তার কাছে জিরোর কোনো ভ্যালু নেই। আমাদের বীজগণিতেও আমরা কিন্তু এটা করেছি যে প্লাস জিরো মানে জিরোটা বাদ দিয়ে বাকি অংশটাই উত্তর। তো এখানে সেই ব্যাপারটাই হয়েছে। দুই নম্বর থিওরামে যেটা হয়েছে, দুই নম্বর থিওরামের ক্ষেত্রে যেটা হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে। তো আমরা একটু আগেই জেনেছি যে প্লাস হচ্ছে ওয়ান লাভার, দ্যাটস ওয়াই যে এ প্লাস ওয়ান যদি হয় তাহলে তার ভ্যালু অলওয়েজ কত হবে, ওয়ান হবে। তো এটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করি, লাইক যদি এটা এ বি প্লাস বি সি এই টাইপের কোনো কিছু হয় প্লাস জিরো, তাহলে আমি বলেছিলাম যে প্লাস হচ্ছে জিরো লাভার, জিরোর কোনো ভ্যালু নেই, জিরো বাদে বাকিটা উত্তর। সো এখানে উত্তর হবে তখন এ বি প্লাস বি সি। অন্যদিকে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বলছি, অর্থাৎ প্লাস যেহেতু ওয়ান লাভার, তো সেক্ষেত্রে আমি যদি এখানে লিখে নিই এরকম যে এ প্লাস বি সি
প্লাস ডি, আমি অনেক কিছু লিখেছি, একদম পৃথিবী মঙ্গল যদি লিখি এবং যে কোনো একটা ইনপুট যদি, এখানে অনেকগুলো চলক আছে, একটা ইনপুট যদি 1 থাকে প্লাস অবস্থায়, তাহলে অবশ্যই তার আউটপুটটা কত হবে? 1 হবে। বাকি কি আছে সেটা তার দেখার বিষয় নয়। তো এরপরে যেটি হচ্ছে, আমরা 3 নম্বর যে থিওরামটা আছে আমরা সেটা একটু দেখি। 3 নম্বর থিওরামের ক্ষেত্রে এ প্লাস এ, অর্থাৎ একই টাইপের অনেকগুলো চলক যে কথা, একটি চলকও একই কথা। তো এটাকে আমি অনেকভাবে বলতে পারি যে লাইক বিসি প্লাস বিসি প্লাস বিসি, অনেকগুলো বিসি আছে, তো আমি এটাকে একটা বিসি লিখতে পারি, বা একটা বিসি থাকলে আমি আমার প্রয়োজনে অনেকগুলো বিসি আমি নিতে পারি। বা আমি যদি এখানে বলি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে আমি সরাসরি এক্স ওয়াই লিখতে পারি। এটি হচ্ছে 3 নম্বর থিওরাম, অর্থাৎ অনেকগুলো চলক যোগ অবস্থায় থাকলে আমি সেক্ষেত্রে একটা চলক লিখতে পারি। তো এখন যেটি হচ্ছে, আমরা একটা চলক লিখলাম। এরপরে 4 নম্বর যে থিওরামটা যোগের ক্ষেত্রে, সেটি হচ্ছে এ প্লাস এ নট ইকুয়াল টু কত হবে? তো এটা অলওয়েজ 1 হবে। কেন 1 হবে এটা একটু ব্যাখ্যা করি। লাইক এখানে নটের কথা আমরা বলি নাই, একটু আগে বলা উচিত ছিল। যেমন নট মানে তার বিপরীত, অর্থাৎ এ সমান যদি লাইক 0 হয়, বি সমান হবে, সরি, এ নট সমান হবে এই 0 এর বিপরীত, অর্থাৎ 1। 0 আর 1 ব্যতীত আর কিছু কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় নেই। সো এ সমান যখন যদি 0 হয়, এ নট সমান হবে কত? অলওয়েজ 1 হবে। তো এখন আমরা যদি এই যে এই অপারেশনটা করি, অর্থাৎ এ প্লাস এ নট অপারেশনটা করি, তাহলে এ প্লাস এ নট, এখানে যদি আমি ভ্যালুটা বসাই, তাহলে এ সমান হচ্ছে 0, চিহ্ন হচ্ছে প্লাস, এবং এ নট সমান কত? 1। অর্থাৎ এ সমান 0 হলে এটা। আবার এ সমান যদি 1 হয়, তাহলে এ নট সমান কত হচ্ছে? 0 হচ্ছে। ওকে, তাহলে এই যে ব্যাপারটা, আমরা অলওয়েজ কিন্তু একটা 1 পাচ্ছি। তো প্লাস যেহেতু 1 লাভার, সে সব সময় 1 কে গ্রহণ করবে। তার মানে আমরা বলতে পারি কোন একটা চলক তার নট যদি যোগ অবস্থায় থাকে, অর্থাৎ যৌক্তিক যোগ হয়, তাহলে তার ভ্যালু হবে 1। তো এটাকে যদি আমি ব্যাখ্যা করি, যেমন আমরা লিখতে যাচ্ছি বিডি প্লাস বিডি নট, তাহলে এই যে চলকটার উপর নট আছে, তাহলে আমি চোখ বন্ধ করে লিখতে পারি একই জিনিস, যেহেতু তার ভ্যালু হবে কত? 1, কারণ যৌক্তিক যোগটি 1 লাভার। অন্যদিকে আমি যদি বি প্লাস বি নট লিখি, তাহলে হবে কত? 1। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, বি নট প্লাস বি যদিও হয়, তাহলে তার ভ্যালু হবে কত? 1। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের যে যৌক্তিক যোগের যেসব বুলিয়ান অপারেশনগুলো আছে, আমরা সেগুলো এটার মধ্যে বাস্তবায়ন করতে পারি। তো এই 4টা ছিল বেসিক্যালি যোগের ক্ষেত্রে। এবার যদি আমরা গুণের ক্ষেত্রে কথা বলি, তাহলে প্রথম যে অপারেশনটি হবে, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে ওকে, গুণের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, যেমন আমার এখানে গুণের ক্ষেত্রে হচ্ছে আছে কত? লাইক এ ডট 0 আছে। তাহলে যদি এ ডট 0 থাকে, ডটটা কি লাভার? 0 লাভার। তো ডট যদি 0 লাভার হয়, তাহলে সে আর কিছুকেই গ্রহণ করবে না। এ বি সি হাজারটা থাকুক, এই এ এর কোনো এই মুহূর্তে তার কি নেই, কোনো ভ্যালু নেই, তার আউটপুট অলওয়েজ কত হবে? এটাকে আমি আরো ব্যাখ্যা করতে পারি, যেমন বি সি ডট 0 ডট এ প্লাস বি, এরকম হাজারটা থাকুক, আবার একটা 0 তো পেয়েছি, সো তার আউটপুট অলওয়েজ কত হবে? 0 হবে। অর্থাৎ যৌক্তিক গুণের ক্ষেত্রে আমার 0 এর ডিমান্ড সবচেয়ে বেশি। এরপর 2 নম্বর যে গুণের ক্ষেত্রে যে থিওরামটা হচ্ছে এ ডট 1। তো ডট 0 লাভার আমরা আগে থেকেই বলছি, সো ডট 1 এখানে ভ্যালুলেস, সো 1 ব্যতীত বাকিটা হবে উত্তর, তার মানে এ হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নেই, 1 ব্যতীত অন্য সব কিছু হবে। আর যদি কোনো কিছু না থাকে, তখনই সে 1 কে গ্রহণ করবে। লাইক 1.1 যদি হয়, তাহলে তো সে 1 কে গ্রহণ করতে হচ্ছে, 1 ব্যতীত আর কিছু নেই। কিন্তু 1 ব্যতীত এখানে যদি এ থাকে, তাহলে সে এ কে গ্রহণ করবে। যদি বি থাকে, লাইক বি.1, তাহলে সে বি কে গ্রহণ করবে।
তো এটা ছিল মোটামুটি আমি যদি বি সি ডট ওয়ান লিখি তাহলে সে বিসিকে গ্রহণ করবে এরকম। তো এরপরে 3 নম্বর যে থিওরামটা আছে সেটি হচ্ছে এ ডট এ, অর্থাৎ একই চলক যদি বারবার গুণ থাকে তখন কি হবে, তখন আগের মতোই একটা এ হবে। অর্থাৎ আমি যদি একই টাইপের চলক যেমন এসি ডট এসি ডট এসি বারবার আছে, তার মানে একটা এসি হবে। তো অনেকগুলো থাকুক আর একটা থাকুক সেম কথা। তো এবার যেটি হচ্ছে সেটি হচ্ছে 4 নম্বর যে থিওরামটা। 4 নম্বর থিওরামের ক্ষেত্রে যে ব্যাপারটা পরিলক্ষিত হয় সেটি হচ্ছে এ ডট এ নট, অর্থাৎ কোনো একটি চলক আছে তার নট আছে বা কমপ্লিমেন্ট বলতে পারি আমরা, পূরক আছে এবং সেটি গুণ অপারেশন যৌক্তিক গুণের মধ্যে আছে। যদি যৌক্তিক গুণ হয় তাদের দুজনের সম্পর্ক, তাহলে অলওয়েজ কি হবে, জিরো হবে। কেন জিরো হবে আমরা একটু আগে যে ব্যাখ্যাটা দেখেছিলাম, আমরা সেটা যদি দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। লাইক আমরা এখানে এই যে এই অপারেশনটা দেখেছিলাম যে আমার এ সমান যদি জিরো হয় এ নট সমান হবে 1, এ সমান 1 হলে এ নট সমান হবে 0। সো আমি অলওয়েজ একটা 0 একটা 1 কিন্তু সব সময় পাচ্ছি যদি একটার কমপ্লিমেন্ট পাশাপাশি থাকে। তো সেক্ষেত্রে প্লাস যেহেতু 1 লাভার, সো এর আউটপুট হবে 1। অন্যদিকে আমার যে এখানে ডট আছে, ডট হচ্ছে 0 লাভার, সো এখানে আউটপুটটা হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আমি এটা ব্যতীত অন্য কিছু লিখতে পারি, লাইক এক্স ওয়াই আছে ডট এক্স ওয়াই নট আছে, তার মানে একই রাশি যদি একটা নট যৌক্তিক গুণ অবস্থায় থাকে তাহলে তার ভ্যালু হবে অলওয়েজ কত, 0, কারণ ডটটা 0 লাভার। তার মানে চিহ্নের উপর নির্ভর করবে, চিহ্নে যেই লাভার সেটাকে সে গ্রহণ করবে। তো এই ছিল মৌলিক উপপাদ্য, অর্থাৎ বেসিক থিওরাম বুলিয়ান থিওরামের মধ্যে বা বুলিয়ান উপপাদ্যের মধ্যে। এরপর আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনিময় উপপাদ্য। তো বিনিময় উপপাদ্যটা একদম সহজ একটি উপপাদ্য, এগুলো আমরা আগেও করেছি কিন্তু আমাদের নামগুলো জানা প্রয়োজন। তো বিনিময় উপপাদ্যকে বিনিময় উপপাদ্যকে কমিউলেটিভ থিওরামও বলে। তো এই বিনিময় উপপাদ্যটি 1 নম্বর হচ্ছে এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা। অর্থাৎ বিনিময় উপপাদ্যে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ তাদের অবস্থান যদি পরিবর্তন হয়, একজন একজনকে বিনিময় করে, তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। অন্যদিকে গুণের ক্ষেত্রে যেটা হচ্ছে এ ডট বি গুণ করলে যে আউটপুটটা আসবে, বি ডট এ গুণ করলে একই আউটপুট আসবে। অর্থাৎ এ বি এর যৌক্তিক যোগ যে কথা, বি এ এর যৌক্তিক যোগও একই কথা। অন্যদিকে এ বি এর যৌক্তিক গুণ যে কথা, বি এ এর যৌক্তিক গুণও একই কথা। তো এটাকে বলা হচ্ছে কমিউলেটিভ থিওরাম বা বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য, এটাকে বিনিময় উপপাদ্য বলছে। এরপরে যে উপপাদ্যটি সেটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। তো আমরা এখন অনুষঙ্গ উপপাদ্যটি পড়ব। অনুষঙ্গ উপপাদ্যটি অনেকটা বিনিময় উপপাদ্যের মতোই, এটাকে অ্যাসোসিয়েটিভ থিওরাম বা অনুষঙ্গ উপপাদ্য বলে। অনুষঙ্গ উপপাদ্য বা যেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ থিওরাম। অ্যাসোসিয়েটিভ থিওরাম বলা হচ্ছে। তো বিনিময় উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরাম হচ্ছে দুটো।
প্রথমটি কেমন আমরা দেখি। 1 নাম্বারটি হচ্ছে, ধরো আমাদের কাছে 3টা চলক আছে a b এবং কত c, এবং যোগের ক্ষেত্রে 3টা যদি যোগ হয় তো সেক্ষেত্রে আমার এখানে b c কে আগে যোগ করে a কে যোগ করা যে কথা, a প্লাস b কে আগে যোগ করে c কে যোগ করা একই কথা। তো এটাকে অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরাম বলছে। এরপর 2 নম্বর যে উপপাদ্যটি সেটি হলো, আমরা আবারও 3টা চলক a b c কে নিই, তাহলে a ডট b অর্থাৎ b c কে গুণ করে a কে গুণ করা যে কথা, a এবং b এর যৌক্তিক গুণের সাথে c এর যৌক্তিক গুণ একই কথা। তো এই থিওরামটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরাম বা অনুষঙ্গ উপপাদ্য। তো এরপরে আমরা দেখব হচ্ছে সহায়ক উপপাদ্য। তো সহায়ক উপপাদ্যগুলো সাথে সাথে আমরা এগুলো প্রমাণও করে ফেলব। তো প্রথম যে উপপাদ্যটি, যেটাকে সহায়ক বা সেকেন্ডারি উপপাদ্য বলছি আমরা, DARY, সেকেন্ডারি থিওরাম, THEOREM, থিওরাম বা সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য। তো এখন এই সহায়ক উপপাদ্য কোনগুলো? প্রথমত 1 নম্বর যে সহায়ক উপপাদ্যটি আছে, 1 নম্বর সহায়ক উপপাদ্য হচ্ছে a ইন্টু a প্লাস b ইকুয়াল টু a বলতে যাচ্ছে। তো এটা কিভাবে আমরা একটু প্রমাণ করে দেখি। এক্ষেত্রে আমরা যদি কখনো কোনো কিছু প্রমাণ করি, যে সেই অংশ থেকে প্রমাণ করতে, তাহলে আমাদের কাজটা সহজ হবে। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইডটি নিলাম। ওকে, লেফট হ্যান্ড সাইড নিলাম। তো লেফট হ্যান্ড সাইড কি আছে? a ইন্টু a প্লাস b, তাহলে a ইন্টু a প্লাস b, এটাকে আমরা প্রমাণ করব। তো প্রমাণ করতে হলে আমরা প্রথমে যেটা করব, এই অংশে গুণ করব। তো গুণ যদি করি আমরা কি পাচ্ছি? এটার সাথে এটা গুণ করলে কত পাচ্ছি? a ডট a পাচ্ছি, এবং এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? a ডট b পাচ্ছি। ওকে, তো আমরা সবাই জানি, একটু আগে আমরা করেছিলাম যে অনেকগুলো যৌক্তিক গুণের যদি একই চলক যদি থাকে বারবার, তাহলে একটাই হবে, অর্থাৎ a ডট a ইকুয়াল টু a। এটা আমরা আগে করেছিলাম। সো আমি এখানে লিখতে পারি একটাই a ডট a মানে a প্লাস a ডট b আছে। তো এই দুটো অংশ থেকে আমার কত কমন যাচ্ছে? এই দুটো অংশ থেকে আমরা কিন্তু একে কমন দিতে পারি। তো এটাকে একে কমন দেওয়ার আগে আমি একটা কাজ করলে বেশি বেটার হবে, সেটা হচ্ছে আমরা a সমান a ডট 1 কিন্তু লিখতে পারি। ওকে, আর এখানে a ডট b লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ হচ্ছে আমাদের যদি কখনো কোনো রাশির প্রয়োজন হয়, তখন আমরা গুণ অবস্থায় 1 কে আনতে পারি, কারণ গুণ অবস্থায় 1 এর কোনো ভ্যালু নেই। a ডট 1 ডট যেহেতু 0 লাভার, সো 1 এর কোনো দাম নেই। এখানে এটা লেখা না লেখা দুটি সেম কথা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমি এখানে যেটা করেছি যে a ডট 1, এই অংশে আমি একে কমন দেব। লাইনটা স্কিপ করলে হবে, তারপরে বোঝার জন্য আমি একদম ডিটেইলস বোঝানোর চেষ্টা করছি। তো আমি যদি একে এই অংশে কমন নিই তাহলে কত পাচ্ছি? আমরা 1 প্লাস b পাচ্ছি। ওকে, তো এখানে আমি কমন নিলাম। এরপরে যেটা হয়েছে যে আমরা আরেকটা জিনিস জানি, এখানে 1 প্লাস b অর্থাৎ যোগ অবস্থায় যদি 1 থাকে, কারণ যোগ হচ্ছে যৌক্তিক যোগ, টি হচ্ছে 1 লাভার, দ্যাটস ওয়াই 1 পেলে তার আউটপুট অলওয়েজ কত হয়? 1 হয়। তো আমি এখানে এই সূত্র লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখব কি? a ডট 1 লিখব, 1 প্লাস b ইকুয়াল টু 1। তো আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সূত্র, a ডট 1 মানে কি? a ডট 1 মানে হচ্ছে a। কেন? কারণ হচ্ছে ডট হচ্ছে 0 লাভার, এবং 0 লাভারের কাছে 1 এর কোনো ভ্যালু নেই, সো ভ্যালুলেস। আমি লিখতে পারি, সুতরাং এখানে a ডট 1 ইকুয়াল টু কত? a লিখতে পারি। সো এটা অলরেডি আমাদের প্রুভেন হয়ে গেছে যে এটা হচ্ছে আমাদের কোন সাইড? রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড
প্রমাণিত, প্রুভড, PROVD। ওকে, তো এটা ছিল আমার সহায়ক উপাদ্য বা সেকেন্ডারি থিওরাম। আমরা যদি কখনো পরীক্ষায় প্রমাণ করতে হয় তখন আমরা এতটুকু করব, না হলে আমরা সরাসরি এই অংশ থেকে আমরা একে লিখে দিতে পারি। তো এটা ছিল মোটামুটি আমাদের পরবর্তী অংশ। তো এরপর আমরা 1 নম্বর থিওরামটা প্রমাণ করেছি, এখন আমরা 2 নম্বর থিওরামটা দেখব। 2 নম্বর থিওরামটা হচ্ছে 1 নম্বর থিওরামের অংশ বিশেষ। যেমন 2 নম্বর থিওরামটা হচ্ছে a প্লাস a b ইকুয়াল টু a। তো এই সূত্রটা আরেকটু বিস্তৃত করা যায়। যেমন আমরা এটা যদি ডিটেলসে বলি, কোন একটা চলক আছে একা আছে এককভাবে, এবং ওই চলকটা যদি অন্য অনেকজনের সাথে গুণ অবস্থায় অনেকগুলো যোগ থাকে, অর্থাৎ ব্যাপারটা আমি ব্যাখ্যা করলে এরকমই হয় যে a প্লাস a b আছে, প্লাস a b c d আছে, প্লাস a d আছে। দেখো এখানে প্রত্যেকের কাছে কিন্তু a আছে এবং এটা একা আছে, সেক্ষেত্রে আউটপুট সবসময় কত আসবে? a আসবে, অর্থাৎ যে এক আছে সে হবে। তো এটা কিভাবে আমরা একটু প্রমাণ করি। এখন এই অংশে আমরা কমন নিই, যদি এই অংশ থেকে কত কমন নেওয়া যাবে। আমি এখানে একটু ইয়ে করার চেষ্টা করি সিস্টেমেটিক ওয়েতে, লাইক লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করছি। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি প্রমাণ করি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কি আছে? a প্লাস a b আছে। তো আমরা a সমান লিখতে পারি a ডট 1 প্লাস a b। তো এখান থেকে যদি আমি a কে কমন দিই, তাহলে কত আসবে? 1 প্লাস b আসবে। ওকে, তো আমরা এটা কি কেন লিখলাম? আমরা অলরেডি জানি যে a ডট 1 ইকুয়াল টু হচ্ছে a, কারণ ডটের ক্ষেত্রে জিরোর কোনো ওয়ানের কোনো ভ্যালু নেই, সে হচ্ছে জিরো লাভার। আবার এখানে যে আমরা কমন নিয়েছি জাস্ট, তো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই জায়গায় আমরা কি লিখতে পারি? 1 প্লাস b, বারবার বলছি প্লাস হচ্ছে 1 লাভার, সো 1 এর সাথে যে কোনো কিছু যোগ অবস্থা থাকলে তার আউটপুট অলওয়েজ কত হবে? 1 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a ডট 1। আবার আমরা আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে a ডট 1, ডটের ক্ষেত্রে 1 এর কোনো দাম নেই, 1 বাদে বাকিটা উত্তর, অর্থাৎ a হচ্ছে তার আউটপুট, সো এখানে এটার আউটপুট হবে a। সুতরাং আমি লিখতে পারি এটাই রাইট হ্যান্ড সাইড এবং প্রমাণিত। ওকে, অন্যদিকে এই জায়গার কাজটা যদি আমরা করি, এখন আমরা একই রকম ভাবে কাজটা করতে পারি। এখানেও আমরা যদি একে কমন দিই, আমি একবারই করে ফেলছি, একে যদি আমরা কমন দিই, আমরা মনে করো আমি একে কমন দিলাম, একে কমন নিলে এখানে কত থাকবে? 1 প্লাস বি প্লাস বি সি ডি প্লাস ডি, এটা আমরা কমন পাচ্ছি। তো কমন যদি এটা পাই, তাহলে এ আছে, আর এখানে যোগ অবস্থায় অনেক কিছু থাকুক, বাট 1 আছে, তার আউটপুট কত হবে? 1 হবে। আর a ডট 1 সমান আমরা জানি a। সো আমরা এটাকেও এইভাবে প্রমাণ করতে পারি। এটা ছিল আমার যে সেকেন্ডারি থিওরাম। সেকেন্ডারি থিওরামটা মৌলিক উপপাদ্য বা আমার যে বেসিক থিওরাম আছে সেখান থেকে এসেছে মূলত, এই কারণে এটার নাম সেকেন্ডারি থিওরাম বলা হয়। তো এখন আমরা 2 নম্বর উপপাদ্যটি প্রমাণ করলাম। এরপরে 3 নম্বর উপপাদ্যটির কাছে যাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং এই উপপাদ্যের প্রমাণটি। তো 3 নম্বর উপপাদ্যটি আমরা একটু দেখি। আসলে অনেকে এটাকে বীজগণিতের সাথে গুলিয়ে ফেলতে পারে। তো আসলে বীজগণিত আর এটার সাথে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তো সেই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, নতুবা একদম সহজ। সো আমি এখন 3 নম্বর উপপাদ্যটি প্রমাণ করব। 3 নম্বর উপপাদ্য যেটি হচ্ছে a প্লাস a নট b ইকুয়াল টু হচ্ছে a প্লাস b। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কোন একটা রাশি আছে এবং ওই রাশিটা যোগ অবস্থায় অন্য কারোর সাথে তার বিপরীতটা, তার নট বা তার বিপরীতটা, এখানে যদি a নট থাকে, তার বিপরীতটা যদি থাকে, তাহলে বিপরীতটা বাদ যায়, বিপরীতটা চলে যায়, ব্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে এটা যদি a নটটা ব্যানিশ হয়ে যায়, তাহলে কি থাকে? a প্লাস b থাকে। এটাই এভাবে আসলে এটা মনে রাখতে হবে। আর অন্যদিকে এটার প্রমাণটা আমরা একটু দেখি। এটার প্রমাণটা যেরকম ভাবে হয়, আমরা এই অংশ থেকে যদি প্রমাণ করি, আমরা এখন রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব।
লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা এটাকে প্রমাণ করি তাহলে কি হবে, আমার এখানে আছে কি এ প্লাস এ নট বি আছে। তো এটা অনেক ইন্টারেস্টিং। যেমন আমার যখন এই টাইপের কোনো ম্যাথ আমরা পাবো, অর্থাৎ একটা গল্পের মতো যদি চিন্তা করি, এর শত্রু বা বিপরীত কেউ, তো ও একে বলছে, নট একে বলছে আমার কাছে বি আছে, তোমার কাছে কিছুই নেই, তখন এটা মনে মনে ভাববে ইস আমার কাছে যদি বি থাকতো। এই গল্পটার মতো একটু চিন্তা করি যে ইস আমার কাছে যদি বি থাকতো, তাহলে সে উইশ করছে তার যদি বি থাকতো। এরকম কেউ যদি বি মানে উইশ করে, বি নয় অন্য কোনো কিছুর জন্য, তখন তার সাথে গুণ অবস্থায় 1 আসে। তার মানে এ ডট 1 আমি লিখলাম, এরপরে প্লাস এ নট বি। এটা আমি কেন লিখলাম, কারণ এটা আমি লিখতে পারি যেহেতু আমরা জানি এ ডট 1 ইকুয়াল টু হচ্ছে এ। কেন ডট হচ্ছে 0 আবার 1 লিখা যে কথা, না লিখা একই কথা। এরপরে পরবর্তী অংশটা আমরা দেখি, এখানে আছে কি এ ডট 1 আছে। তো আসলে আমার 1 কিন্তু সে উইশ করে নাই, সে উইশ করেছিল বি কে। তো এখানে যদি কাউকে উইশ করে যদি 1টা আসে, তাহলে যে ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে এ এর সাথে যে 1টি আছে সেই 1 এর পরিবর্তে সে চাইবে বি কে নিয়ে আসার জন্য। তো বি কে নিয়ে আসার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে 1 এর সাথে প্লাস অবস্থায় সেটাকে নিয়ে আসা। সো আমি প্লাস দিয়ে এখানে যে এলিমেন্টটা থাকবে আমি তাকে লিখে দেব। তো একে আমি লিখে দিলাম। এরপরে নট বি, বাকি অংশটা আমরা লিখলাম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি 1 এর পরিবর্তে 1 প্লাস বি এনেছি। এটাকে আমরা আনতে পারি কিনা, অবশ্যই আনতে পারি, যেহেতু আমরা জানি এ প্লাস 1 ইকুয়াল টু 1। কারণ হচ্ছে আমরা জানি যে প্লাস হচ্ছে 1 লাভার, আর যেহেতু এ প্লাস 1 আছে, সো তার আউটপুট কত হবে, 1 হবে। তো এটা ছিল। এরপরে আমরা পরবর্তী লাইনে চলে যাই। এখানে আমরা যেটা করব, এবার এই অংশের সাথে এটাকে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, সরি এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে আমরা কি পাবো, আমরা জাস্ট এই রাশিটাকে আমরা একটু গুণ করব। আমি একটু উপরে লিখি, আমরা এই রাশিটাকে গুণ করবো। তাহলে গুণ করলে কি হবে, এ এর সাথে 1 গুণ করলে এ ডট 1 প্লাস এ বি প্লাস এ নট বি, বাকি অংশ আমি লিখে দিলাম, জাস্ট আমি গুণ করেছি। এর পরবর্তী লাইনে যেটা ঘটেছে, এখানে এ ডট 1 প্লাস এ বি প্লাস এ নট বি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই অংশ থেকে বিটা কিন্তু কমন যায়। আর এখানে এ ডট 1 সমান আমরা সবাই জানি যে তার ভ্যালু 1 হবে। কেন 1 হবে এটা আমরা জানি, যেহেতু এ ডট 1 ইকুয়াল টু কত এ, কারণ ডট হচ্ছে 0 আবার 1 এর কোনো ভ্যালু নেই, 1 বাদে বাকিটা উত্তর, এটা আমি লিখেছি। এরপরে এখানে যদি আমি বিটাকে কমন দিই, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিটাকে কমন দিলে থাকবে কত, এ থাকবে, এবং পরবর্তী অংশে এখান থেকে বি নিয়ে নেওয়া হলে থাকবে কত, এ নট। ওকে, তো এর পরবর্তী লাইনে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এ প্লাস এ নট সমান কি হবে, আমরা জানি যেহেতু এ প্লাস এ নট ইকুয়াল টু 1। কেন 1, আমি আবার বলছি যে কোনো একটা চলক আছে, সেটি যদি গুণ অবস্থায় তার কমপ্লিমেন্ট থাকে, তাহলে যেহেতু যোগ অবস্থায় কমপ্লিমেন্ট থাকে, যেহেতু যৌক্তিক যোগ 1 লাভার, সো তার আউটপুট 1 হবে। আর যদি গুণ থাকতো তাহলে 0 হতো। সো আমি এখানে লিখতে পারি, আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ডট 1 লিখতে পারি। কেন 1 লিখতে পারি, কারণ এ প্লাস এ নট ইকুয়াল টু কত, 1। এর পরবর্তীতে আমরা এটাকে সরাসরি লিখতে পারি এ প্লাস বি। কেন বি লিখতে পারি, কারণ আমরা জানি এ ডট 1 ইকুয়াল টু এ। সো এখানে বি ডট 1 ইকুয়াল টু কত হবে, বি হবে, অর্থাৎ ডট যেহেতু 0 লাভার 1 এর কোনো ভ্যালু নেই তার কাছে, সো 1 বাদে বাকিটা হবে উত্তর। তাহলে আমরা এটাকে এ প্লাস বি বলতে পারি, আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এখন এখানে একটা আসলে মেসেজও আছে সুন্দর, সেটি হচ্ছে কেউ অহংকার করবে না।
দেখো এখানে এ নটের কাছে বি থাকায় সে এ এর কাছে অহংকার করেছিল, যে কারণে সে নিজেই পরবর্তী অংশ থেকে বাদ পড়ে যায়। এখানে আরো একটা মেসেজ আছে যে এটা কিন্তু অনেক বেশি পরিশ্রমী, আর পরিশ্রম করলে কিন্তু সফলতা আসে। সে একে একদম আউট করে দিতে সামর্থ্য হয়েছে। তো এই ছিল আমার 3 নাম্বার সেকেন্ডারি থিওরাম। তো আমরা এই সেকেন্ডারি থিওরামে আরো দুইটা এই টাইপের থিওরাম পড়ব, যেটি আমাকে এই ধরনের সরলীকরণ কিংবা প্রমাণ করতে সহযোগিতা করবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে 4 নাম্বার থিওরাম আছে, আমরা 4 নাম্বার থিওরামটা দেখব, অনেকটা এটার মতোই। তো আমি 4 নাম্বার থিওরামটা লিখছি। 4 নাম্বার থিওরামের ক্ষেত্রে যেটি হয়েছে যে এ নট প্লাস এ বি যদি থাকে তখন কি হবে। আমি একটু আগেই বলেছিলাম যে কোন একটা কিছু আছে প্রথমে, সেটা আগে বসে যাবে, আমি এটা লিখলাম। এরপরে ঠিক এই জিনিসটার বিপরীত যেটা আছে সেটা যদি অন্য কারোর সাথে গুণ অবস্থা থাকে সেটাই বাদ যাবে। তার মানে এ নটের বিপরীত হচ্ছে এ, সো এটা বাদ গিয়ে আউটপুট হবে বি। তো এটা হচ্ছে আমার সূত্র, বাট এটাকে আমি প্রমাণ করব এখন। তো এটাকে যদি আমার প্রমাণ করতে হয় আমাকে যেটি করতে হবে, আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি প্রমাণ শুরু করি, আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এ নট প্লাস এ বি আছে। তো আমি প্রথমত দেখতে পাচ্ছি যে এ এর কাছে বি নেই, বাট এ নটের কাছে বি নেই, বাট এ এর কাছে বি আছে। সো এ নট কি করবে, উইশ করবে, আমার কাছে যদি বিটা থাকতো। তো যদি সে এরকম উইশ করে তাহলে তার কাছে কত আসবে, 1 আসবে। তার মানে আমি লিখতে পারি এ নট ডট 1 প্লাস এ বি। তো এই ক্ষেত্রে এ নট ডট 1 আসলো কার জন্য, বি এর জন্য, অর্থাৎ সে বিটাকে চাইছিল। যদি এরকম কেউ চায় তখন যেটা হয় নট থাকবে, ওটার সাথে প্লাস অবস্থায় যাকে চেয়েছে সে আসবে। এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র থেকে এসেছে, বাট আমাদের সহজে মনে রাখার এটি একমাত্র কৌশল। তো এখানে যেটা ঘটেছে আমরা জানি এ ডট 1 ইকুয়াল টু সবসময় এ হয়, কারণ ডট হচ্ছে জিরো লাভার, 1 এর কোনো ভ্যালু নেই। আবার অন্যদিকে আমরা 1 প্লাস এ ইকুয়াল টু বা এ প্লাস 1 ইকুয়াল টু 1 লিখতে পারি, কারণ প্লাস অবস্থায় সবসময় সে 1 কে গ্রহণ করবে, কারণ সে হচ্ছে 1 লাভার। সো আমি এই লাইনের পরিবর্তে লিখতে পারি এ নট, আর এখানে এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে অর্থাৎ 1 এর পরিবর্তে আমি এটাকে লিখতে পারি এখানে আমার একটা অবশিষ্টাংশ রয়ে গেছে প্লাস এ বিটা রয়ে গেছে, আমি এ বিটা লিখি। এরপর আমি যদি এখানে গুণ করি এ নট এর সাথে যদি 1 কে গুণ করি কত হবে, এ নট ডট 1 প্লাস এটার সাথে যদি এটাকে গুণ করি কি হবে, এ নট বি এবং এ বিটা অবশিষ্ট অংশ হিসাবে আছে। আমি জাস্ট এখানে গুণ করেছি, এটার সাথে এটাকে গুণ করেছি, এটার সাথে এটাকে গুণ করেছি। ওকে, তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা তো গুণ করে ফেলেছি, এবার আমরা যেটা করব এ ডট 1 সমান কত হবে। আমরা সবাই জানি যে ডট হচ্ছে, বারবার বলছি, জিরো লাভার, 1 এর ভ্যালু কোনো ভ্যালু নেই, সো 1 বাদে বাকিটা হবে উত্তর। প্লাস এখানে আমরা কমন নিতে পারছি, দেখতে পাচ্ছি আমরা বি কে কমন নিতে পারবো। বি কে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি কত, এ নট প্লাস এ, এটা আমরা করলাম। তাহলে এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটি হচ্ছে যেহেতু এ ডট 1 ইকুয়াল টু কি হবে, এ হবে, অর্থাৎ ডটের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নেই। পরবর্তী লাইনে আমরা আরো একটা সূত্র দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এ প্লাস এ নট। আমরা সবাই জানি এ প্লাস এ নট বা এ নট প্লাস এ ইকুয়াল টু 1, অলওয়েজ 1। কেন, কারণ প্লাস হচ্ছে 1 লাভার। সো আমি এই লাইনটাকে লিখতে পারি এ নট প্লাস বি ডট 1। এরপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এ নট আর এখানে বি ডট 1 আছে, আর আমরা জানি যে বি ডট 1 ডটটা জিরো লাভার হওয়ার কারণে 1 এর কোনো ভ্যালু নেই, 1 বাদে বাকিটাই হচ্ছে উত্তর। সো আমি আমার যে আউটপুট আছে রাইট হ্যান্ড সাইড আমরা সেটা পেয়ে গেছি, আমি এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এবং এটা প্রমাণিত। ওকে, তাহলে আমরা এই সূত্রটাও বলতে পারি যে এ নট প্লাস এ বি ইকুয়াল টু এ নট বি। এই সূত্রের প্রমাণটাও অনেকটা আগেরটার মতো, অর্থাৎ আমাদের যে 4 নাম্বার থিওরাম ছিল
সেকেন্ডারি থিওরাম সেটির মতো। তো এখন আমরা পরবর্তী যেটি আছে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো এটা ছিল 4 নম্বর উপপাদ্য। এখন আমরা যদি 5 নম্বর যে উপপাদ্য আছে আমরা সেটা করি, তাহলে 5 নম্বর উপপাদ্যটি আমরা করছি। এখন 5 নম্বর উপপাদ্যটি অনেকটা একই রকমের, যেমন এটা হচ্ছে a প্লাস a নট b নট হয়, তাহলে তার আউটপুট কত হবে। তো আমি প্রথমবারই বলে দিয়েছিলাম যে এখানে যে থাকবে তার বিপরীত কেউ যদি থাকে, এইভাবে আমি সহজে এই সূত্রগুলোকে মনে রাখতে পারি। তাহলে প্রথমে আছে a, আমি এটাকে লিখে ফেলেছি, মাঝখানে চিহ্ন প্লাস ঠিক থাকবে, আর এর বিপরীতটা বাদ যাবে, অর্থাৎ a নটটা বাদ যাবে, a নট বাদে বাকি আছে কি b নট। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা এখন আমরা প্রমাণ দেখি। তো এই সূত্রের প্রমাণ যদি আমরা করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমি লেফট হ্যান্ড সাইডটাকে লিখছি। তো লেফট হ্যান্ড সাইড কি আছে, a প্লাস a নট b আছে আমাদের। তো a প্লাস a নট b যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে a প্লাস a নট b আছে, তাহলে আমরা এটা কাকে উইশ করবে, b কে উইশ করবে, যেহেতু a নটের কাছে b আছে তার কাছে নেই। সো আমরা এখানে যেটা করব a ডট 1 নিয়ে আসবো, যে কে উইশ করলে তার কাছে কত আসে, 1 আসে, a নট b। তো এটা সূত্র আমরা লিখতে পারি, যেহেতু a ডট 1 ইকুয়াল টু a, আমরা a সমান a ডট 1 আনতেই পারি, কারণ হচ্ছে ডট জিরো আবার 1 এর কোনো ভ্যালু নেই। এখানে a ডট 1 লেখা যে কথা, a লেখা কি কথা, একই কথা। অন্যদিকে যখনই সে 1 কে পেয়েছে, আসলে সে 1 কে উইশ করে না, উইশ করেছিল b কে। তো এরকম যাকেই উইশ করুক না কেন, সেক্ষেত্রে সে কি করবে, তাকে সে গ্রহণ করবে, লাইক যোগ অবস্থা গ্রহণ করে 1 প্লাস কি হবে, b হবে। এরপরে প্লাস বাকি অংশটা হয়ে বসে যাবে, a নট b ছিল, এটা আমি লিখে ফেলেছি। পরবর্তী লাইনে আমরা কি করব, এই অংশের সাথে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি কি পাবো, a ডট 1 প্লাস a b প্লাস a নট b পাচ্ছি আমরা। ওকে, আমি জাস্ট এখানে গুণ করেছি এটাকে দ্বারা। এর পরবর্তী লাইনে আমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি, এখানে কত, a ডট 1 ডট কি লাবার জিরো লাবার 1 এর কোনো ভ্যালু নেই, তার মানে আমি a কে সরাসরি লিখতে পারি, a ডট 1 ইকুয়াল টু কত, a প্লাস এই অংশ থেকে আমি কত কমন নিতে পারছি, আমি কমন নিতে পারছি হচ্ছে b কে। তো আমি যদি b কে কমন নিই তাহলে কত আসবে, a প্লাস a নট আসতেছে। তো এটা যদি আসে কিসের জন্য, এই লাইনটা আমি পেয়েছি, আমরা পেয়েছি a ডট 1 ইকুয়াল টু ডট, যেহেতু বারবার বলছি ডট জিরো আবার হওয়াতে 1 কে 1 বাদ যাবে, সো এর আউটপুট হবে 1। ওকে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র যাচ্ছে। কোন সূত্রটা যাচ্ছে, a প্লাস b ডট 1, কারণ আমরা জানি a প্লাস a নট ইকুয়াল টু 1। এখানে আমি সাইড নোট লিখে দিতে পারি, a প্লাস a নট ইকুয়াল টু কত, 1। এর পরবর্তীতে আমরা লিখতে পারি a প্লাস b ডট 1 ইকুয়াল টু অলওয়েজ কি হবে, b হবে, কারণ ডটের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নেই। সো আমি অলরেডি আমাদের যে সূত্র সেটা আমি পেয়ে গেছি। আচ্ছা, আমাদের এখানে একটা জায়গায় ভুল ছিল, আমি এখানে b এর জায়গায় কোনো জায়গায় নট দিই নেই, সো আমি এখানে নট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের এটা অনুযায়ী আসলে আমি কাজটা করেছি। তো এখানে যদি নট দিই তাহলে এখানে আমরা নট পাবো এবং এই জায়গায় আমরা নট পাবো। ওকে, তাহলে এখানে বি নট থাকবে, আর এখানে উইশ করবে বি কে, অর্থাৎ বি এর সব বি জায়গায় নট দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, বি নট পাচ্ছি। সো আমি আমার যে কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইড সেটা আমরা পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, ফ্রি আরও বি রিফ্রুট। ওকে, তো আমার আসলে লেফট হ্যান্ড সাইডটা ভালো করে দেখে লিখতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি 5 নাম্বার থিওরাম, যেটাকে সেকেন্ডারি থিওরাম বলছে, বুলিয়ান উপপাদ্যের সেকেন্ডারি থিওরাম। এরপরে 6 নাম্বার আরেকটা থিওরাম আছে, এটা একদম ইজি একটা জিনিস। 6 নাম্বার যে থিওরাম সেটি হচ্ছে এরকম, যেমন a ডাবল নট ইকুয়াল টু a। এটা কিভাবে, যেমন আসলে নট হচ্ছে না বা কমপ্লিমেন্ট। তো এখন একবার কমপ্লিমেন্ট করলে সেটা কমপ্লিমেন্ট থাকে, কিন্তু দুইবার বললে না, দুইবার হয়ে গেলে কি হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। ঠিক তদ্রূপ a ডাবল নট মানে a। এখানে যদি আমি b ডাবল নট দিই
তাহলে বি ডাবল নট মানে কত হবে, বি হবে। যে কোনো কিছুর যদি ডাবল নট হয় তার আউটপুট অলওয়েজ কি হবে, সেটাই হবে, অর্থাৎ নটে নটে চলে যাবে। এটি ছিল সেকেন্ডারি যে উপপাদ্য আছে, সেকেন্ডারি থিওরামে 6 নাম্বার উপপাদ্যটি। এরপরে আমরা যেটি করব সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য, যেটাকে ডিস্ট্রিবিউটেড থিওরাম বলা হচ্ছে। তো ডিস্ট্রিবিউটেড থিওরামগুলো একদম সহজ, আমরা এখন ডিস্ট্রিবিউটেড থিওরামগুলো করব। তো বিভাজন উপপাদ্যটা অনেকটা আমরা যে গুণ করি কিংবা কমন নিই, অনেকটা সেরকমই। আমরা হয়তো সেটাকে সেভাবে গ্রহণ করি না বা বুঝতে পারি না যে ব্যাপারটা কোথা থেকে এসেছে। এটা অ্যাকচুয়ালি বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড থিওরাম। সরি, ডিস্ট্রিবিউটেড থিওরাম। তাহলে ডিস্ট্রিবিউটেড থিওরাম বা যেটাকে বলা হচ্ছে বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য। তাহলে ডিস্ট্রিবিউটেড থিওরাম বা বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে কি, আমি এক নাম্বারটা একটু লিখি। এক নাম্বারটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, যে কথা এ বি প্লাস এ সি একই কথা, একদম অনেকটা আমরা যে গুণ করি সেরকমই। এর সাথে বি প্লাস সি যদি গুণ হয় তাহলে এর সাথে বি এর গুণ এবং এর সাথে সি গুণ একই কথা। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এগুলো বহু নির্বাচনী প্রশ্ন আসবে, এই জন্য তোমাদের এগুলো জানা খুব বেশি জরুরি। যেমন এই উপপাদ্যটা দিয়ে হয়তো বলতে পারে এটা কোন ধরনের উপপাদ্য, তখন তোমাদের ডিস্ট্রিবিউটেড থিওরাম অপশনে থাকবে অথবা বিভাজন উপপাদ্য অপশনে থাকবে, তখন সেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর যে উপপাদ্যটি সেটি হচ্ছে এ প্লাস বি সি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি, প্রথমে আমি এ লিখেছি, এ চিহ্নটা থাকবে এবং প্রথম রাশিটি লিখেছি ইন্টু হয়ে, তা এখানে যেহেতু গুণ আছে ইন্টু হয়ে আবার এ প্লাস দ্বিতীয় রাশিটি। এইভাবে আমরা করতে পারি। তো এটা একটু আমরা প্রমাণটা দেখি যে আসলে এটা হয় কিনা। আমরা এটা যে মৌলিক উপপাদ্য আছে সেটা দিয়ে আমরা একটু প্রমাণ করি। আমি যেমন এখান থেকে যদি প্রমাণ করি, এখানে রিসোর্স বেশি হচ্ছে এই পাশে, সো এটা দিয়ে প্রমাণ করাটা ইজি হবে। এটা দিয়ে প্রমাণ করা যায়, বাট এই অংশটাকে আমি এটাকে রাইট হ্যান্ড সাইড দিয়ে একটু প্রমাণ করার চেষ্টা করি। তো আমি রাইট হ্যান্ড সাইড থেকে যদি প্রমাণ করি, আমার রাইট হ্যান্ড সাইডে আছে কি, তোমার এ প্লাস বি আছে। তাহলে এ প্লাস বি ইন্টু কত আছে, এ প্লাস সি আছে। এটা কি কোন সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড থেকে আমি এটাকে প্রমাণ যদি করি, তাহলে প্রথমে আমরা এটাকে যদি গুণ করি, হ্যাঁ গুণ করি, যেমন এর সাথে এই অংশটাকে আমি এটাকে যদি একটু দেখাই দিই যে আমরা এর সাথে একে গুণ করলাম, এর সাথে সি কে গুণ করলাম। তো একই রকম ভাবে আমি এখানে এবার বি এর সাথে একে গুণ করব, বি এর সাথে সি কে গুণ করব। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে এখানে যদি গুণ করি এ ডট এ পাচ্ছি, প্লাস এটার সাথে এটাকে গুণ করলে এ ডট সি পাচ্ছি, প্লাস এই অংশে আমরা পাচ্ছি এ ডট বি। আমি এটাকে সাজায় লিখেছি, আমি চাইলে আগের মতো লিখতে পারি, লাইক অর্থাৎ প্লাস বি ডট এও লিখতে পারি। ওকে, বি ডট যে কথা, এ ডট বি একই কথা, প্লাস এরপরে হচ্ছে বি ডট সি। ওকে, তো এখানে আমরা গুণ করার পরে আমরা যে সূত্রটা দেখতে, কতগুলো সূত্র দেখতে পাচ্ছি, লাইক আমরা জানি সবাই এ ডট এ সমান হচ্ছে কত, এ অনেকগুলো চলকের যৌক্তিক গুণ হচ্ছে একটি চলক এর সমান কথা, মানে একই টাইপের যদি চলক হয় আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ, আর এখানে বাকি অংশগুলো থেকে যাক, এ সি প্লাস এটাকে আমি সাজায় লিখছি এ বি, না লিখলেও সমস্যা নেই, তারপর হচ্ছে কি বেসি। এরপরে আমি এই পুরো অংশ থেকে দেখতে পাচ্ছি আমি এটাকে কমন নিতে পারতেছি। এটাকে যদি আমি কমন নিই, হ্যাঁ এর সাথে কিছু নেই, মানে গুণ অবস্থায় 1 আছে, সো আমি এখানে লিখতে পারি 1 প্লাস এ সি প্লাস সরি এখানে 1 প্লাস হচ্ছে যেহেতু এটা কমন যাবে তাহলে শুধু সি থাকবে, এসি নয়, প্লাস এখানে এটা কমন গেলে বি থাকবে লিখেছি, আর বাকি অংশটা আমি লিখে ফেলতেছি বিসি। ওকে, তো এরপরে আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে এই অংশে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কি, যে কোনো সংখ্যক চলকের সাথে যদি যোগ অবস্থায় অর্থাৎ যৌক্তিক যোগে যদি 1 থাকে, অর্থাৎ a প্লাস 1 যে কোনো একটা 1 থাকলে তার আউটপুট অলওয়েজ কত হয়, 1 হয়। সো আমি এখানে 1 প্লাস সি প্লাস বি সমান বলতে পারি 1।
তো আমি লিখবো a ডট 1, এটা এই পুরোটা অংশের মান হচ্ছে 1 প্লাস হচ্ছে কি b c। তো এখন এখানে যে a ডট 1 আছে, ডটের ক্ষেত্রে 1 এর কোনো দাম নাই, সো আমি a লিখবো, a প্লাস কত bc। আমি এখানে সাইড নোট লিখে দিতে পারি, যেহেতু a ডট 1 ইকুয়াল টু হচ্ছে কত a, ডটের ক্ষেত্রে 1 এর কোনো, কারণ ডট হচ্ছে 0 আবার। তো এটা ছিল আমার মোটামুটি এটাকে, তাহলে এটাকে আমরা কি করব, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত, ফ্রো ভিইডি ফ্রুট, ঠিক আছে। তো এটা ছিল আমার মোটামুটি বিভাজন উপপাদ্যের 2 নম্বর উপপাদ্য। এখন আমরা বিভাজন উপপাদ্যের 3 নম্বর উপপাদ্য নিয়ে কথা বলবো। 3 নম্বর উপপাদ্যটি অনেকটা আমাদের যে সহায়ক উপপাদ্য ছিল সেটার মতো, তো এটা একটু ডিফারেন্ট, মানে হচ্ছে এটাকে বিভাজন উপপাদ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। যেমন আমাদের সেকেন্ডারি থিওরাম অনেকগুলো বিভাজন উপপাদ্য বা সংক্ষিপ্ত শোষণ সূত্র বা অ্যাবজরভেটিভ থিওরাম ও বলা হয়ে থাকে। তো আমি এখানে 3 নম্বর যে উপপাদ্যটি লিখছি সেটা একটু খেয়াল করো। তো 3 নম্বর উপপাদ্য, এটি হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য 3 নম্বর উপপাদ্য। এটি হচ্ছে a নট প্লাস a b নট ইকুয়াল টু কত হবে। তাহলে a নট প্লাস a b নট যদি থাকে, আগের মতোই এই সূত্রটা এরকম চারটা আছে, চারটা একই নিয়মই হয়ে থাকে। তো a নট যদি হয় তাহলে আমরা এখানে লিখবো কত, a নট লিখে ফেলবো প্লাস দিয়ে পরবর্তী অংশটা বিপরীত, অর্থাৎ a নট, এটা বাদ যাবে, হ্যাঁ, a b নট হবে, এটাই। তো এখানে যদি a নট প্লাস b নট হয় আউটপুট, এবার মনে রাখা যায় এটাকে বিভাজন উপপাদ্য বলছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এখন লিখি, এটাকে যদি আমি প্রমাণ করতে যাই, আমি প্রমাণ করতে হবে, আর তোমরা সবাই করেছো অলরেডি, আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে প্রমাণ করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করছি। তো এটাকে লেফট হ্যান্ড সাইড থেকে, আমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করছি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি এটাকে প্রমাণ করি, তাহলে আমি এটাকে লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি প্রমাণ করি, এখানে আছে কত, a নট প্লাস a b নট আছে। তো যেহেতু a এর কাছে b নট নেই, সো সে উইশ করবে, তার কাছে যদি থাকতো তখন সে উইশ করলে তার কাছে গুণ অবস্থায় 1 আসবে। এমনিতেই এর সাথে কিছু নেই, মানে গুণ অবস্থায় কত আছে, 1 আছে। তাহলে a ডট b নট, আমি এখানে ডট দেয়া আর না দেয়া কি কথা, একই কথা। তো সে আসলে 1 কে উইশ করে নাই, b নট কে পাওয়ার জন্য উইশ করেছে, যেটি a এর সাথে আছে, তার শত্রুর কাছে যেটা আছে, তার বিপরীত রাশি বা চলকের কাছে যেটা আছে সেটাকে সে গ্রহণ করার চেষ্টা করবে। তার মানে এখানে a নট আছে, 1 এর পরিবর্তে তাকে নিয়ে আসার চেষ্টা করবে। তো 1 এর পরিবর্তে আনতে হলে প্লাস দিয়ে তাকে নিয়ে আসতে হয়, আমি নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আমি সাইড নোটটা লিখবো সবসময়, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। a ডট 1 সমান আমরা জানি অলওয়েজ কত হয়, 1 হয়, যেহেতু ডটটা 0 আবার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 1 প্লাস b নট বা 1 প্লাস b ইকুয়াল টু অলওয়েজ কত হবে, 1 এর সাথে যে কোনো কিছু যোগ অবস্থায় থাকলে তার ভ্যালু কত হবে, 1 হবে। আমি বাকি অংশটা লিখে ফেলতেছি এখানে, a b নট। এরপরে যেটি হয়েছে এখানে, আমি জাস্ট এখানে কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কি হচ্ছে, a নট ডট 1 প্লাস a নট b নট প্লাস কত, a b নট। বাকি অংশ আমি জাস্ট এখানে গুণ করেছি, a এর সাথে 1 কে, a নটের সাথে 1 কে এবং a নটের সাথে b নট কে, এদেরকে আমি জাস্ট গুণ করেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে যে সূত্র দেওয়া যায় সেটা দেব এবং কমন নেওয়ার চেষ্টা করবো। তাহলে এই অংশের সূত্র দেওয়া যায় কি, আমরা জানি a ডট 1 ইকুয়াল টু কত হবে, a, কারণ ডটের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নেই, সো আমি এখানে লিখতে পারি a নট ডট 1 ইকুয়াল টু কত, a নট প্লাস পরবর্তী অংশ থেকে আমি দেখতে পাচ্ছি দুটো অংশে আমি কমন নিচ্ছি, ওদের দুটো অংশে একই টাইপের জিনিস আছে, হচ্ছে বি নট। সো আমি বি নটকে আলাদা করে নিলাম, করে নিলে বি নটকে যদি আলাদা করে থাকবে কত, a নট থাকবে প্লাস এখানে কি থাকবে, a থাকবে। ওকে, এটা থার্ড ব্র্যাকেট নয়, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে অলওয়েজ। তো এখানে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে a নট প্লাস b নট আর a নট প্লাস a ইকুয়াল টু কত, 1। কারণ আমরা জানি যে কোনো কিছু নট মানে দুটি বিপরীত যদি যৌক্তিক যোগের সাথে থাকে তাহলে যৌক্তিক যোগ 1 লাভার হয়, তার আউটপুট কত হবে, 1 হবে। a নট প্লাস a বা a প্লাস a নট ইকুয়াল টু আমরা জানি অলওয়েজ কত হবে, 1 হবে। তো এরপরে লাইনে আমরা দেখতে পাচ্ছি a নট এবং b নট ডট 1, b নট ডট 1, অর্থাৎ ডট 0 লাভার হওয়াতে 1 এর কোনো দাম নেই, 1 বাদে বাকিটা হবে উত্তর আমার a নট প্লাস কত, b নট। তাহলে এটাই ছিল আমার রাইট হ্যান্ড সাইড, আমার প্রমাণ হয়ে গেছে অলরেডি।
ওকে, তো এটা ছিল আমার 3 নাম্বার থিওরাম, আমাদের বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড থিওরাম। এরপরে ডিস্ট্রিবিউটেড থিওরামে আরো দুটো থিওরাম আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন 4 নাম্বার যে থিওরামটা আছে, আমি 4 নাম্বার থিওরামটা একটু লিখছি। 4 নাম্বার থিওরামটা অনেকটা মনে রাখতে, এটা সত্যক সারণী থেকে এসেছে। এটা হচ্ছে এক্সরগেটের যে থিওরামটা আছে। 4 নাম্বার থিওরামটা হচ্ছে এ এক্স অর, এটাকে এইভাবে পড়তে হয়, লিখতে এইভাবে এক্স অর মানে এক্সক্লুসিভ অর থেকে এসেছে এটা, এক্স অর বি, এ এক্স অর বি ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। তো এখানে আসলে যে ব্যাপারটা ঘটে, যে কোনো কিছু, যেমন আমি যদি এখন এক্স ওয়াই দিয়ে লিখি, এক্স এক্সর ওয়াই যদি লিখি, তার মানে আমার কি হবে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। তো এখানে যদি আমি এক্স এর উপর নট দিই, এখানে লাইক আমি এক্স এর উপর নট দিলাম, তাহলে এখানে আমাকে ওয়াই এর উপর নট দিতে হবে। আবার এটাকে এইভাবে লেখা যায় যে আমি এক্স ওয়াই লিখলাম প্লাস এক্স ওয়াই লিখলাম, এখানে আমি ওয়াই এর উপর নট দিলাম, তাহলে খালি কি আছে এক্স, পরবর্তীতে এক্স এর উপর নট যাবে। ওকে, তো এটা ডিস্ট্রিবিউটেড অর্থাৎ বিভাজন, তারা সমান সমান করে ভাগ করে নিল। তো এটাকে এক্সর বি অর্থাৎ এক্সরের সূত্র বলা হচ্ছে। তো এটার আসলে এটা হচ্ছে মৌলিক অনেকটা এই সূত্রটা, এটা সূত্র সারণীর সাহায্যে প্রমাণ করা যায়। তো এখন আমি যদি এটাকে এক্সরগেট দিয়ে প্রমাণ করা যায়, আমি এটাকে আমরা পরবর্তীতে যখন আমরা সূত্র সারণী থেকে এটা বের করা শিখব তখন দেখাবো। তো এখন 5 নাম্বার থিওরামটা আমরা একটু দেখি। 5 নাম্বার থিওরামে যেটা হয়েছে, 5 নাম্বার থিওরামটা অনেকটা এই অংশ থেকেই এসেছে। তো এখানে যেটি হয়েছে 5 নাম্বার থিওরামে, 5 নাম্বার থিওরামটা যদি আমরা এক্সর গেটটা জানি, এখানে এক্সর গেট যেটা আছে, আমরা যদি এখানে এক্সর গেটটা জানি, তাহলে 5 নাম্বার থিওরামটা আমাদের জন্য সলভ করাটা অনেক কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আমি এখানে এটাকে এক পাশে রাখলাম এবং আমরা এখানে 5 নাম্বার থিওরামটা লিখছি। 5 নাম্বার থিওরামটা হচ্ছে এ এক্স নর বি, আসলে এটা এক্সরের উপরে নট হলে এক্স নর বলে, আমরা এটাকে এক্সর বলেছিলাম না, এটাকে বলে এক্স নর। ওকে, তাহলে এক্স নর মানে কি এক্সক্লুসিভ নট অর। তো আমি এটাকে যদি এটা যে আগে সূত্রটা লিখি, এ এক্স নর বি মানে হচ্ছে আমি এ বিকে লিখবো তো প্লাস আবার এ বিকে লিখবো, মানে যে চলকগুলোর সাথে এক্স নর হয়েছে সেগুলো লিখবো, আর এক অংশকে খালি রেখে বাকি অংশে সবার উপরে নট দিয়ে দেবো। তাহলে এভাবে করতে পারি, অথবা আমি এখানে যদি ডাবল নট দিই তাহলে এই দুটো খালি থাকবে। এটাই ছিল আমার এক্সর গেট মনে রাখার সহজ নিয়ম। আর এটা প্রমাণটা আমরা করি, এটা প্রমাণ কিন্তু আমরা এই 4 নাম্বার সূত্র দিয়ে করতে পারি। তো কিভাবে করব আমরা সেটা একটু দেখি। ওকে, তো প্রথমত আমরা এখানে এক্সর বি, এটা আমি লেফট হ্যান্ড সাইড থেকে যদি প্রমাণ করি, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। তো লেফট হ্যান্ড সাইডটা যদি আমি লিখে নিই, তাহলে এখানে আছে কত, এ এক্স নর বি আছে, এক্সর বি নট মানে কি এ এক্স নর বি আছে। তো আমি এটাকে লিখলাম। এরপরে আমি এখানে যে এক্সরের সূত্রটা আছে, আমরা একটু আগেই জেনেছিলাম এক্সরের সূত্র কি ছিল, এ এক্স অর বি ইকুয়াল টু ছিল কি এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এ বি নট প্লাস এ নট বি, এটা লিখলে হবে, এটা একই কথা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্সর সমান এ নট বি প্লাস এ বি নট, তো এটার উপরে ফুল নটটা থাকলো। ওকে, তো এটা প্রমাণ করতে গেলে আমি আরো দুটো সূত্র আমরা নতুন করে জানবো, সেগুলো হচ্ছে তোমার ডি মর্গান সাহেবের ল। ডি মর্গান সাহেব কতগুলো থিওরাম করেছেন উপপাদ্য, আমি সেই দুটো থিওরাম লিখছি। তিনি বলেছিলেন যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট, আমি এখানে দুটো চলক দিয়ে করছি, যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট তাদের আলাদা আলাদা, অর্থাৎ আলাদা আলাদা কমপ্লিমেন্টের আলাদা কমপ্লিমেন্ট লিখলাম যৌক্তিক গুণের সমান, অর্থাৎ যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট যদি হয় তাদের আলাদা আলাদা যৌক্তিক কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। তো এটাকে আমি অন্যভাবে যদি ব্যাখ্যা করি তাহলে এভাবে বলতে পারি যে এ প্লাস বি ফুল নট, তো ফুল নটটা যোগ অবস্থা যদি থাকে, তারা যদি আলাদা করে নিতে চাই নটটাকে, তাহলে তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ এ নট বি নট। ওকে, আবার 2 নম্বর যে সূত্রটা আছে সেটি হচ্ছে এ ডট বি নট যদি থাকে, অর্থাৎ যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট তাদের আলাদা আলাদা কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান।
ওকে, এটা ছিল ডি মর্গান সাহেবের দ্বিতীয় উপপাদ্য। তো এখন এই দ্বিতীয় উপপাদ্যে আর একটু যদি ডিটেলসে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে কোনো, যেমন এ বি আছে, এখানে এক্স ওয়াই বা যে কোনো কিছু থাকতে পারতো, তো যারা থাকবে তাদের ফুল নোট যেহেতু আছে, তারা যদি আলাদা হয় তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে যোগের ক্ষেত্রে গুণ হয়েছে, এখন গুণের ক্ষেত্রে কি হবে, যোগ হবে, সিম্পল। তো এটাই ছিল আমার মোটামুটি ডি মর্গান সাহেবের 2 নম্বর উপপাদ্য। তো এখন আমরা ডি মর্গান সাহেবের এই উপপাদ্যটা এইটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে যদি ডি মর্গান সাহেবের দ্বিতীয় উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, এখানে আমার আছে কি এ নট বি, আমি প্রথম চলকটা লিখেছি, দ্বিতীয় চলকে কি আছে এ বি নট। তোমরা খেয়াল করো, আমি প্রথম চলক লিখেছি, দ্বিতীয় চলক লিখেছি। তাহলে এটাকে যদি তারা ভাগ করে নেয়, তাহলে এখানে একটা নট আসবে এবং এখানে একটা নট আসবে, ঠিক আছে, এখানে একটা নট আসবে এবং এখানে একটা নট আসলো। ওকে, তাহলে আমরা এর পরবর্তী লাইনে আবার কি করব, মাঝখানে চিহ্নটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। পরবর্তীতে আবার এখানে ডি মর্গানের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে আমরা পাচ্ছি। সো আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। আমার প্রথম চলক কি ছিল, এ নট, আমি লিখে ফেলেছি। দ্বিতীয় চলক হচ্ছে বি, সো আমি বিটাও লিখে ফেলেছি। মাঝখানে চিহ্ন গুণ ছিল, মাঝখানে চিহ্ন কি যাবে, যোগ হয়ে যাবে। এবং এখানে যে নটটা আছে সেটা ভাগ করে নেবে, এর কাছে আসবে এবং এর কাছে আসবে। সো ব্র্যাকেটটা দিলাম। এর পরবর্তীতে আবার এখানেও ডি মর্গান সাহেবের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করা যাচ্ছে। এখানে আমরা প্রথম চলক এ পাচ্ছি এবং দ্বিতীয় চলককে বি হিসেবে পাচ্ছি, আমি লিখলাম দুইটা। এবং এই যে বি নট হিসেবে পাচ্ছি। এখন এটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে এ নিবে একটু এবং বি নিবে একটু, মাঝখানে চিহ্নটা কি যাবে, গুণটা যোগ হয়ে যাবে, করে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এ ডাবল নোট আছে। এ ডাবল নোট মানে হচ্ছে, আমরা এটা জেনেছিলাম হচ্ছে সহায়ক উপাদান সেকেন্ডারি থিওরামে, এ ডাবল নোট মানে কি এ ছিল, তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি নট, এবং এখানে আমরা পাচ্ছি কত, এ নট প্লাস বি, বি ডাবল নোট মানে বি। তো এখানে এটাকেও আমি একটা সাইড নোট দিতে পারি, যেহেতু এ ডাবল নট ইকুয়াল টু কত, এ, এবং আমরা সাইড নোটটা দিতে পারি। এর পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট গুণ করব, যেমন এ এর সাথে এ নট কে, এ এর সাথে বি কে। আবার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইক বি নটের সাথে এ কে এবং বি নটের সাথে কাকে, বি কে আমরা গুণ করব, ঠিক আছে। তো এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো দেখো। তো এটা আমরা করব, করার পরে আমরা তাহলে কি পাচ্ছি, এখানে এ নট প্লাস এ বি পাচ্ছি, এবং পরবর্তীতে আমরা পাচ্ছি বি নট এ নট, এবং এরপর লাইনে পাচ্ছি বি নট বি। আমি চাইলে এটাকে সাজায় লিখতে পারি, এর পরবর্তী লাইনে করব। তো আমরা জাস্ট এখানে গুণ করেছি। তো আমরা যদি এখানে সূত্রের কথা চিন্তা করি, তাহলে এ ডট এ নট, ডট আছে বিপরীতে আছে, তার মানে ডট জিরো, আবার আউটপুট কত, জিরো, প্লাস এ বি, প্লাস এটাকে সাজায় লিখলে কত হবে, এ নট বি নট, কারণ এ নট বি নট যে কথা, বি নট এ নট একই কথা, প্লাস আবার এখানে কত হচ্ছে, জিরো হচ্ছে। কেন জিরো, কারণ আমরা জানি এ নট ডট এ বা এ ডট এ নট ইকুয়াল টু কত, জিরো। একই টাইপের চলক যদি একটা কমপ্লিমেন্ট অবস্থায় থাকে এবং তার যদি গুণ অবস্থায় থাকে, তখন আমাকে কি করতে হবে, তোমার তার আউটপুট জিরো নিতে হবে, তার আউটপুট অলওয়েজ জিরো আসবে, কারণ সে ডটটা জিরো লাভার। তো সরি, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। কেন, কারণ আমরা জানি প্লাস অবস্থায় শূন্যের কোনো দাম নেই, প্লাস হচ্ছে ওয়ান লাভার। সো এটা আমার প্রমাণ অলরেডি হয়ে গেল। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ফি আর ও বিডি
ওকে, তো এই ছিল আমার মোটামুটি এক্সরবি। তো আমরা আর দুটো নতুন সূত্র জানলাম, সেটা হচ্ছে ডি মর্গান সাহেবের। এগুলো নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব, বাট আপাতত এতটুকু জানো যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট তাদের আলাদা আলাদা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান, আবার যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট তাদের আলাদা আলাদা কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। আর আমরা মনে রাখার জন্য বলতে পারি যে যোগ অবস্থায় যদি ফুল কমপ্লিমেন্ট থাকে তারা আলাদা হলে গুণ হয়ে যাবে, আর গুণ অবস্থায় ফুল কমপ্লিমেন্ট থাকলে তারা আলাদা হলে যোগ হয়ে যাবে। তো এটা ছিল আমার মোটামুটি বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড থিওরামের লাস্ট ওয়ান, অর্থাৎ 5 নম্বর উপপাদ্য। এরপরে আমরা একদম শেষে যে থিওরাম, যেটাকে অ্যাবসরভেটিভ থিওরাম, অ্যাবসরভেটিভ ল বা সংক্ষিপ্ত শোষণ সূত্র বলছে। তো আমরা এখন সংক্ষিপ্ত শোষণ সূত্র নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত শোষণ সূত্র হচ্ছে 3টি, তার মধ্যে অলরেডি আমাদের 2টা প্রমাণ হয়ে গেছে সহায়ক উপপাদ্যের ক্ষেত্রে। তো এই সহায়ক উপপাদ্য আছে, এটি সংক্ষিপ্ত শোষণ সূত্র বা অ্যাবসরভেটিভ থিওরামে এটাকে ব্যবহার করা হয়। তো এটার নাম হচ্ছে তোমার অ্যাবসরভেটিভ, ABSORVTIVE অ্যাবসরভেটিভ থিওরাম, অ্যাবসরভেটিভ থিওরাম বা এটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শোষণ সূত্র। সংক্ষিপ্ত শোষণ সূত্র বলা হচ্ছে। তো সংক্ষিপ্ত শোষণ সূত্র কোনগুলো? আমি আবার বলছি, সেকেন্ডারি থিওরামের অনেকগুলো বিভাজন সূত্র এবং সংক্ষিপ্ত শোষণ সূত্র বা অ্যাবসরভেটিভ থিওরামে ব্যবহার করা হয়। প্রথম যে সূত্রটা ব্যবহার করে এটা আমরা একটু আগে প্রমাণ করেছিলাম, a + ab = a। ওকে, তো এটা আমরা কমন নিয়ে একটু আগে প্রমাণ করেছিলাম। আর 2 নম্বর সংক্ষিপ্ত শোষণ সূত্র হচ্ছে a + b = হচ্ছে a। এটা আমরা একটু আগে প্রমাণ করেছিলাম। এরপরে আরেকটা সূত্র আছে 3 নাম্বার, এটা আমরা প্রমাণ করে নিই, a × a0 + b = হচ্ছে হচ্ছে a b। তো আমরা লাস্টেরটা প্রমাণ করে নিই। সো এখন আমরা লাস্টেরটাই প্রমাণ করব। তো লাস্টেরটা যদি প্রমাণ করি তাহলে আমরা কোন অংশটা নিব? আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইডটা নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই, আমরা নিলাম লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে a × a0 + b আছে। সো আমি যদি এটা করি, গুণ করলে কি হবে? a.a0 + ab আছে। ওকে, আমি জাস্ট গুণ করেছি। এরপর আমরা জানি যে a.a0 = কত? 0, কারণ ডট হচ্ছে 0 লাভার, আর এখানে একটা 0 একটা 1 অলওয়েজ থাকবে, আমরা আগে অনেকবার বলেছি। আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? ab। বাকি অংশ লেখা হয়ে যাবে, যেহেতু a.a0 = কত? 0, এই সূত্রটা। ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস অবস্থায় কি আছে? ab আছে, 0 + ab, 0 প্লাসটা হচ্ছে 1 লাভার, সো 0 কোনো দাম নেই, 0 বাদে বাকিটা উত্তর, তাহলে বাকি আর আছে কত? ab আছে। সো আমি যদি এখানে লিখি সূত্রটা, তাহলে কি এটা আমি কেন লিখেছি? যেহেতু আমরা জানি a + 0 = কত হবে? a, অথবা 0 + a = কত হবে? a। 0 ক্ষেত্রে 1 কোনো ভ্যালু নেই, কারণ 0টা ভুল হয়ে গেল যে 1 এর ক্ষেত্রে 0 কোনো দাম নেই। আবারও ভুল হলো যে প্লাসের ক্ষেত্রে 0 কোনো কি নেই, মুখে সে কেমন যেন জড়তা কাজ করছে, যে প্লাস হচ্ছে 1 লাভার, সো এখানে 0 কোনো দাম নেই। তো এখন এখানে আমরা যে আমার আউটপুট সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা আমাদের প্রয়োজন ছিল ab, সো আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড PROBED প্রমাণিত। তো আমরা আজকে যেই সূত্রগুলো জানলাম সেগুলো হচ্ছে বেসিক থিওরাম, কমিউলেটিভ থিওরাম, অ্যাসোসিয়েটিভ থিওরাম, সেকেন্ডারি থিওরাম, ডিস্ট্রিবিউটেড থিওরাম এবং অ্যাবসরভেটিভ থিওরাম। তো এই থিওরামগুলো আমরা জেনেছি, কোথা থেকে এসেছে সেটাও জেনেছি, পাশাপাশি সেগুলো প্রমাণ আমরা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী লেকচারে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলো সেগুলোর গাণিতিক
যে সরলীকরণ এবং প্রমাণ বাকি অংশগুলো আমরা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, আর এগুলো বারবার প্র্যাকটিস করো, একটাকে 4-5 বার করে লিখো, তাহলে দেখা যাবে তোমাদের সূত্রগুলো আয়ত্তে চলে এসেছে। এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ভালো করতে পারবে। কারণ হচ্ছে তুমি যদি প্র্যাকটিস না করো তোমার পারো বলে মনে হবে, কিন্তু পরীক্ষায় যখন তুমি লিখতে যাবা তখন দেখা যাবে ভুল হয়ে গেছে। তো এই কারণে তোমাদেরকে এই অংশগুলো খুব বেশি প্র্যাকটিস করা উচিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আগামী লেকচারের অপেক্ষায় থাকো। আর তোমাদের কি লাগবে, তোমাদের কি নিয়ে তোমার লেকচার দিলে তোমাদের উপকার হবে সেটি কমেন্টে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।